হ্যালো মাই ফ্রেন্ডস, আমার নাম কৌশিক বিশ্বাস। আমি আজকের থেকে নতুন ক্লাস শুরু করছি এবং আমাদের উম, যে এক্সাম গোল্ড, এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা সেন্টার আমরা তৈরি করেছি এবং এখানে বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে এবং বিভিন্ন টপিক সেই হিসাবে এখানে পড়ানো হয় এবং এখানে বিভিন্ন রকমের ভাবে স্যারদের তারা আসবেন, এসে এখানে পরপর ক্লাস করাবেন। আমার আজকে যারা যারা এই বিষয়ে বিভিন্ন পার্টিসিপেন্ট তারা অংশগ্রহণ করতে চান, তারা একটু অংশগ্রহণ করতে পারেন। তো আজকে আমরা নতুন ক্লাস শুরু করছি। আজকের ক্লাস পলিটিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা হচ্ছে ডিপিএসপি। এই ডিপিএসপি ডাইরেক্টিভ পলিসি, সরি ভুল বললাম, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই বিষয়ে আজকের আমাদের বিষয়। এই টপিক হিসাবে আমরা বিভিন্ন পাঠে আলোচনা করব। এই যে এর বাংলা টার্ম হচ্ছে নির্দেশমূলক নীতি। এই নির্দেশমূলক নীতি সংবিধানের চ্যাপ্টার 4 পার্ট নম্বর 4 আর্টিকেল 36 থেকে 51 এর মধ্যে রয়েছে। তার আগে বলা দরকার এই ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, এই টপিকের উপরে যেটা না বললেই নয়, সেটা আমাদের বলা দরকার অবশ্যই। সেটা কি, এই যে সংবিধান, সেই সংবিধানের যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, এই অধিকার ঠিক পরে আমাদের ডিপিএসপি আসছে এবং এই ডিপিএসপিটা কি, এটা এনফোর্সেবল নয়, এটা সরকার বাধ্য করতে পারে না, কিন্তু ফান্ডামেন্টাল রাইট এটা কিন্তু বাধ্য করতে পারে। এর মধ্যে কি আছে, অনেক পার্থক্য রয়েছে এদের মধ্যে। ছোট্ট করে একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে, যখন কোনো সরকার আসে, যে পার্টি আসে, তার ভোটে জেতার আগে, ইলেকশন জেতার আগে সে একটা ম্যানিফেস্টো পেশ করে, এই দেওয়া হবে, ওই দেওয়া হবে। কিন্তু ভোটের পরে তারা জিতে গেল, কিন্তু সেই দাবিগুলো তারা মানবে বা যেগুলো তারা পূরণ করতে পারবে, সেটা কিন্তু তারা দায়বদ্ধ নয়। তারা করতে পারে কিন্তু নাও করতে পারে। কিন্তু যদি না করতে পারে, তখন পাবলিক হিসাবে আমরা কিছুই করতে পারবো না। সেই বেস করে কিন্তু ডিপিএসপি, এখানে কি পাবলিক ওপিনিয়ন অনিবার্য, ডিপিএসপি তে পাবলিক ওপিনিয়ন অনিবার্য। এইখানে এই পাবলিক ওপিনিয়নের উপরে বেস করে ডিপিএসপি কথাটা হয়েছে এবং এইখানে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার এবং ডিপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল, এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এটা এটা কি এনফোর্সেবল, এটা কিন্তু সবাই মানতে হবে, কিন্তু এটা না মানলেও চলবে। এটাকে এই ডাইরেক্টিভ প্রিন্সিপালকে যদি লঙ্ঘন যদি না করে, সেটাকে সুপ্রিম কোর্টে যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সে যেতে পারবে না। আরো অনেক ডিফারেন্স রয়েছে, সেগুলো আজকে আমরা বলবো না, যা শর্টে বলছি একটু ছোট করে। এবার এইখানে যে আমার মূল যে বিষয় ডিপিএসপি, এইখানে আর্টিকেল 36 থেকে 51 এর মধ্যে রয়েছে এবং এর মধ্যে অনেকগুলো পরপর এতটা মুখস্থ করা দরকার নেই, যেগুলো প্রয়োজন সেইগুলো ঠিকভাবে আমরা মোটামুটি একটা আলোচনা করছি আজকে। এই যে পার্টের মধ্যে তিনটে পার্টে আমরা ভাগ করছি, সোশ্যালিস্টিক, গান্ধীয়ান আর লিবারাল। পরপর 36 থেকে আসছে, 36 থেকে আসছে এখানে, তাহলে 30, এখানে 36 এ হচ্ছে এই সম্পর্কে জাস্ট একটা ধারণা দিয়েছে 36, 37 এ। তারপরে যে পরপর আসছে 38, 39, 39A, এই 41, 43A, 47, এই যে এটা হচ্ছে সোশ্যালিস্টিক মানে কি, সামাজিক বেস করে। যেমন কি সেখানে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, মানে কি একই কাজের জন্য একই মাইনে দিতে হবে, যেমন কাজ সমান কাজের জন্য সমান মাইনে। 2 নম্বর কি, এটা একটা কিন্তু সামাজিক একটা কল্যাণমূলক কল্যাণ, মানে সমাজে কল্যাণ হবে সেই বেস করে ওই আর্টিকেলগুলো। আর কি, ব্যাংক ন্যাশনালাইজেশন মানে ব্যাংকের জাতীয়করণ, এই বেস করে সোশ্যালিস্টের এইগুলো আছে। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট 39, এটা 33A, এই বেস করে মোটামুটি। তারপরে আমি আসছি গান্ধীয়ান। গান্ধীয়ান মানে কি,
এইখানে হচ্ছে গান্ধীজি যে বিভিন্ন তাদের চিন্তা ভাবনাগুলো ছিল সেই চিন্তা ভাবনাগুলো এখানে পরপর চলে এসছে। সেগুলো কি কি আছে দেখো, 40 আছে, 43, 43B, 48, 46। এর মধ্যে কি কি আছে দেখো, এর মধ্যে কটন ইন্ডাস্ট্রি মানে কি যে গান্ধীজির যে কুটির শিল্প সেই বেস করে তার যে চিন্তা ভাবনা সেইগুলো তিনি এখানে প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। এম্পাওয়ার অফ ভিলেজ পঞ্চায়েত, এই যে পঞ্চায়েতি রাজ, সেটা কিন্তু এখানে একদম স্পষ্টভাবে 40-তে ফুটে উঠেছে। আর কি ব্যান অফ কাউ স্লটার, আচ্ছা বিভিন্ন যে যে প্রাণী হত্যা করা যাবে না, এটা কিন্তু স্টেট বা সেন্ট্রাল সেটাকে বলতে পারে, কিন্তু ওটা কিন্তু স্টেটের উপরে নির্ভর করে সে কোনটা। 48 হতে পারে, 48A হতে পারে, 48 এই বেস করে হতে পারে এখানে। এইটাই কিন্তু গান্ধীয়ানের মধ্যে এটা পড়ছে। তারপরে যেটা পাঠ আছে লিবারাল মানে উদার নীতিমূলক যে যে মনোভাব সেইগুলো পরপর দেখো, 44, 45, 48, 48A, 49, 50, 51। এইখানে কি আছে, এইখানে ব্যাপারটা হচ্ছে 44 এ ইউনিফর্ম সিভিল কোড, এইটা নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে আজকে। এই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ধর্ম সেই বেস করে একই বিভিন্ন ধর্মের যে বিভিন্ন নিয়ম সেটা হবে না, সেটা একটা নিয়মে চলবে, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এই নিয়ে একটা বিশাল বড় একটা চ্যাপ্টার আছে, সেটা সেই নিয়ে একটা ডিসকাস আছে, এটা একটা বড় একটা টপিক, এটা পরে বোঝানো যাবে। আর কি তারপর দেখো 48A এইগুলো নিয়ে এনভায়রনমেন্ট বেস করে এনভায়রনমেন্টের প্রোটেকশন, সেই প্রোটেকশন কিভাবে করা যেতে পারে সেটা বেস করে কিন্তু, যেমন কি আছে ওয়াটার প্রোটেকশন মানে কি ওয়াটার কিভাবে প্রোটেক্ট করা যেতে পারে, সেটা জল সংরক্ষণ হতে পারে, ফরেস্ট অ্যাক্ট দিয়ে ফরেস্টে বিভিন্ন যে 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 ফরেস্ট গাছ কাটা যাবে না সেটাও এই আন্ডারে পড়ছে। আর কি আরেকটা আছে সেপারেশন 50-তে খুবই সরি আরেকটা ভুলে গেছি বলতে, 45 এটা হচ্ছে শিক্ষামূলক শিক্ষা, কিন্তু যে বাচ্চাদের যে শিক্ষার অধিকার এটা কিন্তু নির্দেশমূলক নীতিতে রয়েছে, আবার ফান্ডামেন্টাল রাইটসেও রয়েছে, কিন্তু এটা আমরা 45 তে এটা নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর কি আর দেখো আরেকটা আছে সেপারেশন ফ্রম জুডিশিয়ারি, এটা ব্যাপারটা কি, এটা হচ্ছে তোমার শাসনতন্ত্র, শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা, এই বিষয়টা কিন্তু কোথায় দেওয়া হয়েছে 50-তে, খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু। আর লাস্ট হচ্ছে 51, এখানে 51-এ কি আছে, 51-এ যে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি মানে কি আন্তর্জাতিক যে শান্তি কিভাবে করা যেতে পারে সেটা কিন্তু এই 51-এ রয়েছে। এই হচ্ছে মোটামুটি ডিপিএসপি, কিন্তু এই বিষয় তো এটা মানতে সবাই বাধ্য নয়, এটা কিন্তু জোর করে কেউ কোর্টে যেতে পারে না, বা গেলেও কিন্তু এটা কি হবে না যে ও মানছে না, এটা মানতে হবে, এটা করা যাবে না। এটা হচ্ছে ওয়েলফেয়ার, এই ডিপিএসপি মানে ওয়েলফেয়ার স্টেট হবে, মানে কল্যাণমূলক। এখানে কি হবে, এই কল্যাণমূলক যে নীতিগুলো এগুলো কিন্তু সবাই মানতে বাধ্য নয়, কিন্তু তাদের একটা দায়বদ্ধ থাকে, এটা মানা উচিত, ঠিক আছে। এই বেস করে 4টে অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন, অ্যামেন্ডমেন্ট দেখো খুব ইম্পর্টেন্ট, অ্যামেন্ডমেন্ট 42 1976 1976 সালে 42তম সংশোধনে কি কি যুক্ত হয়েছে, 39, 39A, 43A, 48A, এটা সেকেন্ড হচ্ছে সংশোধন 44 1978, এখানে 38 আর্টিকেল যুক্ত হয়েছে। তারপরে 86, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2002 এর 86 অ্যামেন্ডমেন্টে 86তম যে সংশোধনে, এই সংশোধনে 45 নম্বর আর্টিকেল মানে শিক্ষামূলক যে বিষয় সেটা কিন্তু ঢুকে গেছে, অলরেডি ঢুকে গেছে। আর একটা কি 2001 সালের 97তম যে অ্যামেন্ডমেন্ট সেখানে কিন্তু 43B এটা যুক্ত হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ডিপিএসপি। এই ডিপিএসপি কিন্তু কিছু ক্ষেত্রে কার্যকরী হয়েছে, কিন্তু এটা সবাইকে মানলে বাধ্য হয়, এটা অতটা কার্যকর হবে যখন এটা পাবলিক ওপিনিয়ন পুরোপুরি ঠিকঠাক ভাবে চলবে, তখনই এই ডিপিএসপিটা কিন্তু পুরোপুরি এটা লাগু হবে। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ও এইখানে আরেকটা বিভিন্ন যে কেসগুলো আছে, কেশবানন্দ ভারতী কেস, এইখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইট আর ডিপি এই ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে গেছিল, সেখানে কোর্ট বলে ফান্ডামেন্টাল রাইটস আর ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা বেশি ইম্পর্টেন্ট। আরো বিভিন্ন কেস আছে, সেগুলো পরে আলোচনা করবো। এইটা মোটামুটি এটা বুঝে রাখো, এই
ডিপিএসপি আপাতত এইভাবে এটা চলবে। আর এটা এরকম বলো, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করো, আমি চেষ্টা করবো বলার। এই বলে থ্যাংক ইউ। কতক্ষণ হলো?